মিস্টার দিদার, জি স্যার। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। আর তার অপোজিট সাইডে ওটার নাম কি? এক্সজস্ট ম্যানিফোল্ড। হাত দিয়ে ধরে বলেন। এক্সজস্ট ম্যানিফোল্ড। গুড। আপনি যে পার্টটা কাজ করতেছেন এখন, এটার নাম কি? এটার নাম হচ্ছে হলো ইঞ্জিন হেড। ইঞ্জিন, হ্যাঁ, গুড। আরও টাইট যেগুলো রাখতে বলছে স্যার। টেবিলে নিয়ে যাবেন। উষ্টর একটা উঠান নাই। এই যে আপনারা এটা উঠাইলেন, তাহলে এটার নাম কি? এটা হচ্ছে ইঞ্জিন হেড। ইঞ্জিন হেড। এটা হচ্ছে হলো, এখানে একটু আসেন সবাই, এটা হচ্ছে হলো ইঞ্জিন ব্লক, ঠিক আছে? ইঞ্জিন ব্লক অ্যান্ড ইঞ্জিন গ্যাসকেটের মাঝখানে এই যে ওনার হাতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে হলো গ্যাসকেট, হ্যাঁ, বা গ্যাসকেট ছিল আমরা বইলা থাকি, ওকে? এখানে দেখেন কিছু লাইন আছে, এই লাইনগুলা কোনটা কি আমরা জানি? এখান দিয়ে কিছু পাসিং চেম্বার আছে, এই পাসিং চেম্বারগুলো দিয়ে লুব অয়েল ইঞ্জিন হেডে যায়, ওকে? আর আমরা আরেকদিনও বলছিলাম, এখানে এই জিনিসটাকে বলি হচ্ছিল আমরা সিলিন্ডার। এই সিলিন্ডারটা খোলা যায়, সিলিন্ডার একটা নিয়ে আসেন, হ্যাঁ, সিলিন্ডারটা খোলা যায়। এই সিলিন্ডারের ভিতরই মূলত পিস্টন থাকে, এই পিস্টনটাই উঠানামা করে। আমরা এখন খুঁজছি হলো ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিনে পিস্টনের ভিতর একটা গর্ত থাকে, যেটা পেট্রোল ইঞ্জিনে থাকে না। পেট্রোল ইঞ্জিনে পিস্টনে গর্তটা থাকে না। তো কি হয়, এই যে এই জিনিসটাই হচ্ছে সেই জিনিসটা, এটার নামই হচ্ছে কি? সিলিন্ডার। সিলিন্ডার। এই সিলিন্ডারটাই মূলত ইঞ্জিন ব্লকে অ্যাসেম্বল করা থাকে। এই সিলিন্ডার কোথায় থাকে? ব্লকে থাকে। এটা কি দিয়ে আটকানো হয়েছে? এটা পুরোটাই সিলিন্ডার, এটার ভিতরেই এটা থাকে। এটা খোলার সময় বা লাগানোর সময় একটু চাপাচাপি করতে হয়। মূলত যে সময় লাগানো হয় ওই সময় সিলিন্ডারকে ঠান্ডা করা হয়, যদি বেশি টাইট হয়। আমরা জানি ঠান্ডাতে আয়রন সংকুচিত হয় আর হিটে গরমে প্রসারিত হয়, এক্সপ্যান্ড হয়, হ্যাঁ? তো এই যে গর্তগুলোর কথা যে বললাম, পিস্টনটা নেন। এই যে পিস্টনটা দেখতেছেন, এটার ভিতরে এটা থাকে, এটা আরও বড় সাইজের পিস্টন। এখানে মূলত ডিজেলটা স্প্রে হয়। এটা হচ্ছে কম্বাসন চেম্বার। এই গর্তটা যে দেখতেছেন, এখানে ডিজেলটা স্প্রে হয়। আমরা জানি কি ডিজেল ইঞ্জিনে কোনো স্পার্ক প্লাগ থাকে না, তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে জাগতেই পারে, এটার ভিতরে আগুন কিভাবে জ্বলে? আগুন জ্বলে হচ্ছে হলো যে সময় ইনজেক্টরটা কম্প্রেশন স্ট্রোকে চাপের ভিতর স্প্রে করে, আর কোনো জায়গায় চাপের ভিতর কোনো জ্বালানি স্প্রে করলে জ্বলা যায়, সেটা চাপে তাপ সৃষ্টি হয়, তাপের ভিতর কোনো কিছু স্প্রে করলে সে জ্বালানি জ্বলা যায়। তো এখানে স্প্রে হলে এটা হচ্ছে দহন ঘটে, এই জায়গাটায় মূলত দহন ঘটে। এই জায়গাটাই দেখবেন পিস্টনের বেশিরভাগ কালো থাকে, যে দেখেন উপরে কিন্তু সাদা, কিন্তু ভিতর দেখেন কালো। এইখানেই দহন ঘইটা এটা নিচেকে ধাক্কা দেয়। এই পিস্টনের আবার রিং থাকে, দুই প্রকার রিং থাকে। আপনি যদি খেয়াল রিংগুলো নাও তো, দুই প্রকার রিং থাকে। এই রিংগুলো হচ্ছে হলো হয় 3টা থাকতে পারে, হয় 4টা থাকতে পারে, না হয় 2টা থাকতে পারে, ডিপেন্ডস অন দ্য ম্যানুফ্যাকচারার কোম্পানি। ওই যে ওনার হাতে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কম্প্রেশন রিং। এগুলোর নাম কি? কম্প্রেশন রিং। এই কম্প্রেশন রিং থাকে, আরেকটা থাকে হলো অয়েল কন্ট্রোল রিং, ঠিক আছে? এই যে স্প্রিং টাইপ যেটা দেখতেছেন, এটার সাথে আরেকটা থাকে সেট, পুরো সেটটা নাই এখানে, এটার নাম হচ্ছে অয়েল কন্ট্রোল রিং। যদি কোনো পিস্টনে 3 পিস রিং থাকে, এখানে দেখেন 1টা 2টা 3টা ঘাট আছে,
যদিও আছে চারটা, একটা দুইটা তিনটা চারটা ঘাট আছে, অর্থাৎ এখানে 3টা কম্প্রেশন রিং অ্যান্ড 1 একটা অয়েল কন্ট্রোল রিং বা অয়েল স্কেপার রিং। হ্যাঁ, তাহলে কোনো পিস্টনে যদি বুঝে বললাম 4টাও যদি থাকে, তাহলে কেন বলবেন যে 3টা কম্প্রেশন রিং আছে, একটা অয়েল কন্ট্রোল রিং আছে। যদি প্রশ্ন আসে, যদিও আপনাদের ক্ষেত্রে প্রশ্নটা আসে না, অটোমোবাইলের ক্ষেত্রে বেশি আসে ভাইবা বোর্ডে, যে প্রশ্ন করে একটা পিস্টনে কয়টা রিং থাকে, স্বাভাবিকভাবে উত্তর দেয় স্যার 2 প্রকার থাকে, একটা কম্প্রেশন রিং, একটা অয়েল কন্ট্রোল রিং বা অয়েল স্কেপার রিং। হ্যাঁ, তবে যদি বলে যে আমি তো পিস্টনে দেখছি 4টাও রিং থাকে, কনফিউশন করার জন্য প্রশ্নগুলো করে থাকে, তাহলে 4টা রিং থাকলে উত্তর আসবে হলো স্যার 2টা কম্প্রেশন রিং, 2টা অয়েল রিং, বা 3টা কম্প্রেশন রিং, একটা অয়েল রিং। এই হচ্ছে মোট 4টা। কম্প্রেশন রিংটা বেশি থাকে। আর যদি বলে 3টা আছে, তাহলে যে বললাম 2টা কম্প্রেশন, একটা অয়েল। অয়েল রিং থেকে কম্প্রেশন রিং বেশি থাকবে। হ্যাঁ, সচরাচর বেশিরভাগই 2টা কম্প্রেশন অ্যান্ড একটা অয়েল রিং থাকে। সচরাচর বেশিরভাগ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন যদি আসি যে এই কম্প্রেশন রিংয়ের কাজ কি, অয়েল কন্ট্রোল রিংয়ের কাজ কি, এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা দেখি নাই, এই যে দেখছেন স্লাইডের দাগ আছে, তার মানে এটা যে ইঞ্জিনেরই পিস্টন ছিল, ওই ইঞ্জিনে, হ্যাঁ ওই ইঞ্জিনে সমস্যা ছিল, যার কারণে কোনো কারণে এই পিস্টন সিজ হয়েছে, এই যে নষ্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা গেল। অয়েল কন্ট্রোল রিংয়ের কাজ হলো এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারে যে সময় পিস্টন উপরে আসছে, সে সময় সিলিন্ডারের গা, যে সময় পিস্টন ধরেন এই উপরে আসলো এই সাইডটায়, আসার পরে এই গা ধইরা তেল আসে, তেল আসার ফলে কি হয়, এইটা তো উপরে আইসা পড়বো যদি আমি অয়েল কন্ট্রোল রিং না দেই, তাহলে পিস্টনটা আবার যে সময় নিচে যায়, ওইটা চেছে বা মুছে নিচে নিয়ে যায়, ওয়াইপড করে, হ্যাঁ ওয়াইপড করে ডাউনওয়ার্ডে নিয়ে যায়। ঠিক আছে, আবার তাহলে একটা গেল অয়েল কন্ট্রোল রিংয়ের কাজ। এবার আসি হলো কম্প্রেশন রিংয়ের কাজ। এই যে কম্প্রেশন রিংটা দেখতেছেন, যে সময় পিস্টনটা ওঠানামা করতেছে, এখান দিয়া সিলিন্ডার অ্যান্ড পিস্টনের গা দিয়া যাতে চার্জ, সিলিন্ডারে যে চার্জটা উৎপন্ন হয়, চার্জটা যাতে লিক হয়ে যাতে নিচে না যেতে পারে, সেটার জন্য কম্প্রেশন রিং ব্যবহার করা হয়। তাহলে কম্প্রেশন রিংয়ের কাজ হচ্ছে সে পিস্টনের উপরে যে চাপ তৈরি হয়, চাপ যাতে নিচে না যেতে পারে। আর অয়েল কন্ট্রোল রিংয়ের কাজ হচ্ছে নিচে থেকে তেল যাতে উপরে না আসতে পারে, উপরে বলতে পিস্টন হেডে। লুব অয়েলটা, হ্যাঁ লুব অয়েল, আমরা যেটা কি ইঞ্জিন অয়েল বা লুব্রিকেশন অয়েল হিসাবে চিনা থাকি, বা আমরা লুব অয়েল বলেও জানি। আর ইঞ্জিনে লুব অয়েল খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এ হচ্ছে মোটামুটি কার্যকলাপ। এই পিস্টনের সাথে কানেক্টিং রড টানেন। এই পিস্টনের সাথে এখানে অ্যাসেম্বল থাকে হলো এভাবে কানেক্টিং রড। ওকে, এই জায়গায় অ্যাসেম্বল থাকে। এখানে যে বেয়ারিংটা ব্যবহার করা হয়, এটার নাম হলো কি স্মল এন্ড বেয়ারিং। কি অ্যান্ড এই প্রান্তটা যেটা ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে কানেক্ট থাকে, এই যে নিচে আছে ক্র্যাঙ্ক শ্যাফটটা, নিচে দেখবেন খেয়াল করে, এটার নাম কি ক্র্যাঙ্ক শ্যাফট। বা আমরা যদি একটু এখানে খেয়াল করি, যে বড় জিনিসটা, এটার নাম কি ক্র্যাঙ্ক শ্যাফট, এই যে বড় জিনিসটা। ঠিক আছে, এটা এখানে ছোট আকার আছে যেহেতু ছোট ইঞ্জিন। ওকে, ওটা হচ্ছে বিগ ওয়ান, এখানে স্মল ওয়ান আছে। আচ্ছা যাক, তো এই ক্র্যাঙ্ক শ্যাফটে মূলত এটা লাগানো থাকে, আমি দেখছি যে এটার উপর আরেকটা বেয়ারিং থাকে। ইয়েস, ওটা যে বিগ এ নিজেই একটা বেয়ারিং। আর আপনি যেটা বেয়ারিং বলতেছেন, ওটাকে বলে থ্রাস্ট বেয়ারিং, থ্রাস্ট বেয়ারিং। হ্যাঁ, বিগ এন্ড বেয়ারিংয়ে যেসব বেয়ারিং ব্যবহার করা থাকে, স্মল এন্ড বেয়ারিংয়ে যেসব ব্যবহার করা থাকে, এছাড়াও এই যে পুরা ক্র্যাঙ্ক শ্যাফটে যে বেয়ারিংগুলো ব্যবহার করা থাকে, বেয়ারিংয়ের নাম হচ্ছে থ্রাস্ট বেয়ারিং। আর এসব জয়েন্টে, এই যে এখানেও কিন্তু একটা বেয়ারিং আছে, এখানে ব্যবহার করে বল বেয়ারিং। তাহলে আপনি প্রশ্ন উত্তর পাইছেন থ্রাস্ট বেয়ারিং। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, তো ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে কানেক্টিং রডের যে কানেকশনটা থাকে, ওখানে বিগ এন্ড বেয়ারিং ইউজ করা হয়। আর স্মল এন্ড বেয়ারিং, আর পিস্টন এবং কানেক্টিং রডের সাথে স্মল এন্ড বেয়ারিং ব্যবহার করা হয়, এবং দুইটাকে ধরে রাখার জন্য একটা পিন ব্যবহার করা হয়। হ্যাঁ, গাজন পিন বা পিস্টন পিন, গাজন পিন বা পিস্টন পিন।
এটাকে লক করার জন্য একটা ক্লিপ ব্যবহার করা হয়, সেটাকে বলে কি সার ক্লিপ। হ্যাঁ, সার ক্লিপ আবার দুই প্রকার আছে, একটা ইনসাইড সার ক্লিপ, একটা আউটসাইড সার ক্লিপ। সার ক্লিপ কিন্তু নর্মালি চাইলেই ওপেন করা যাবে না, এটার জন্য সার ক্লিপ ওপেনার প্লায়ার্স আছে, প্লায়ার্স ইউজ করতে হয়। ইনসাইড সার ক্লিপ ওপেনার আছে, আউটসাইড সার ক্লিপ ওপেনার আছে, যেটার কাজে প্রয়োজন ওইটা ব্যবহার করতে হবে। অটোমোটিভ লাইনে সবচেয়ে বেশি টুলস ব্যবহৃত হয়, বিশেষ করে স্পেশালাইজড টুলসের ইউজড হিউজ। ওকে, এটা খেয়াল রাখবেন। অন্য কোনো সেক্টরে, এভিয়েশন সেক্টরের পরেই একমাত্র অটোমোটিভ সেক্টরেই সবচেয়ে বেশি যন্ত্রপাতি অ্যান্ড ইকুইপমেন্ট ইউজ করা হয়। মিস্টার আলী বুঝছেন? মেকানিক্যালে যে নিহাত কম তা না, তবে ওদের কিছু স্পেসিফাইড টুলস এমনভাবে থাকে মানে ওগুলো লাগবেই সব সময়। কিন্তু আমাদের একটা নাট খুলতে গেছেন, পরবর্তী নাট দেখবেন আবার আরেক নাম্বার, আবার খুলতে যেতেছেন দেখবেন হেক্সাগনের জায়গায় আবার দেখবেন ট্রায়াঙ্গেল, অনেকগুলো দেখবেন 6 পুলের, অনেকগুলো দেখবেন 12 পুলের, অনেকগুলো দেখবেন এলিঙ্কির। নাট বল্টুর অভাব নেই, ঠিক আছে? এটা কি খোলা যাবে না? এটা আর খোলার উচিত হবে না, কারণ এই ইঞ্জিন ব্লক উঠাইতে গেলে মাজা টাচা যাইব ভাইঙ্গা, যেহেতু স্টান নাই, এটা স্টান লাগবে খুলতে, ঠিক আছে? আর আমি চাই না তোমাদের এই কচি মাজাগুলো ভেঙে যাক। ওকে, আপনি পারবেন, আপনি এসি উঠাইছেন, তবে তারপরও অনেক ভালো হেভি ওজন আছে এটার। এটা এ কি আয়রন দিয়ে তৈরি করে? কাস্ট আয়রন। কাস্ট আয়রন কি ঢালাই লোহা না? জি স্যার। এটা হচ্ছে সেই কাস্ট আয়রন, এর ঢালাই লোহা দিয়ে ইঞ্জিন ব্লক তৈরি থাকে, ঠিক আছে? আর এটা যেটা দেখতে পাইতেছেন এই পাশে যে দাঁতওয়ালা এই জিনিসটা, এটার নাম হচ্ছে ফ্লাইহুইল। এটা কার সাথে কানেক্ট আছে? ক্র্যাঙ্কের সাথে, ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা দেখতেছেন, এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কি আছে? এই ফ্লাইহুইল কানেক্ট আছে। স্যার এটার গিয়ারবক্স কি এটা? স্যার যেটার সাথে এঙ্গেজ থাকে ওটা নিয়ে আসবো স্যার। আননের লেগে তো আজকে প্রশ্ন নাই। দুইটা উঁচা আর দুইটা স্যার এরকম নিচে গেল। এটা 1-4। এটা ফায়ারিং অর্ডার অনুযায়ী পিস্টন আপে আসবে, ডাউনে যাবে। আমরা জানি 4 স্ট্রোক ইঞ্জিনে সাধারণত 1423 বা 1324 এই ফায়ারিং অর্ডার অনুসারে পিস্টন আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে। এখানে এটা না হয়েও 1324 হইতে পারতো, মানে 1 আইতো আর 3 আইতো, কিন্তু এখানে আসতেছে 1 and 4 আপ আসতেছে, যে সময় উপরে উঠতেছে 1 and 4 আপ আসতেছে, বুঝছেন? কুললি তাহলে কি বুঝলি? কোন নাট এরা কিন্তু নাট দুটাই এটা লাগবে ইয়া লাগবে না কি কয় স্যার এই স্যার এই স্যার রিমেল ছাড়া একটা ইয়া আছে স্যার ওপেন না না যেগুলো ব্র্যাড এক পাশে লাগে ওটা কইলা এই পাশে লাগে কইতে হবে এই এগুলো তুমি 10 নম্বরে কি বললেন না 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 এরকম আর সকেট রেঞ্জ বোল্টগুলো ধরো, হেডের বোল্ট দুই পাশে দুইটা ধরো। এই হেডের বোল্ট লাগানোর নিয়ম জানো? হেডের বোল্ট হচ্ছে ক্রসভাবে আর এইভাবে লাগাতে হয়, ঠিক আছে? ধরো ওই যে তোমার সাইফের হাতে যেটা লাগতেছে ওইটা টাইট দিবা, তারপর দিদার হাতে যেটা লাগতেছে ওইটা টাইট দিবা, তারপরে আবার সেম পজিশনে সাইফের ওই সামনে একটা লাগাইবা এবং দিদার হাতে যেটা মাত্র ঢুকেলে ওইটা লাগাইবা। ইয়েস, কোনাকুনি ক্রস সেকশনে ইঞ্জিন হেডের বোল্ট অ্যাসেম্বল করতে হয়। ওকে, এবং টাইট দেওয়ানোর সময় কিভাবে দিবা? টাইট দেওয়ানোর সময় মাঝখান থেকে শুরু করতে হবে, টর্ক রেঞ্জ দিয়া মাঝখান থেকে টাইট দেওয়া শুরু করতে হবে। মাঝখানে দুই পাশে 2 বোল্ট টাইট দিবা, তারপরে আস্তে আস্তে ডানে বামে যাবা। কোনা থেকে টাইট দেওয়া শুরু করা যাবে না, ঠিক আছে? কোনা থেকে টাইট দেওয়া শুরু করা যাবে না। এটা কেন? এটা হচ্ছে হলো মাঝখানে যে তুমি গ্যাসকেট দিলে এটা মাঝখান থেকে আস্তে আস্তে এয়ার বাবলগুলো বের হয়ে আসতে হইব। তুমি যদি প্রথমেই কোনা থেকে শুরু করো তাহলে কিন্তু মাঝখানে এয়ার বাবল থেকে যাব মিডলে।
এটাতে কাম হবে না, প্রেস কাট দিতে এটা দিয়ে তো খোলা হবে। পুরো হইলে কি হবে? এটাতে কি হবে? স্লিপ করতেছে। হাত দিয়ে রাখ দাও। আচ্ছা হালকা হালকা দেন, অত অত জোরে দাও, থাক থাক। হাত দিয়ে বাড়ি দাও। স্যার এইগুলো নিচে না ইয়া থাকে? না 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 নিচে না, ওই যে ঘাটে ধরান। হ্যাঁ প্রথম যেটা লাগাইছেন ওটাও ঘাটে ধরায়েন। আর অত বাড়ি দিলে দিদার সাহেব ঘাটে ধরান, ঘাটে, হ্যাঁ ওই জায়গাটা, ইয়েস। এই যে মাঝখানে এই মাপের তো সকেট থাকার কথা, এগুলো 17 না 19। 19 স্যার। এটা দিয়ে করতে পারবা, আরেকটা নাও, এটা দিয়ে তো যাবো না। যে টুলস যেটা যে বক্স থেকে নিতে আসেন খেয়াল করে ওই বক্সে রাখেন। স্যানিটারি এগুলো এরকম তারের মধ্যে এগুলো কাজ হবে। রকার আর্ম। এই যে এটা এই জায়গা বাড়ি খুশি। দিলে যখন না হয়, এটা দিয়া পাঁচটার সময় বাড়ি এই দিলে। যে এটা বাইরে। এটা এনে আর বাড়ি এটা খালি এমনি উপর নামবো। আর এটা মিলে যায়, মিলে যায়, এটা মনে হয় মাপে। হতে পারে না। এটা হচ্ছে পুরোটা হচ্ছে রকার আর্ম সেট। হ্যাঁ এখানেই মূলত ট্যাপেট ক্লিয়ারেন্সটা করা হয়ে থাকে। এই উল্টা হবে, উল্টা হবে। ঠিক আছে তো ওইভাবে স্যার। এইভাবে। তো এইভাবে বুঝে। এই যে ইয়ে আছে না, এভাবে আগেভাবে ঠিক ছিল। এই যে এটা আছে না, এটা এটার মধ্যে আসবে, এই ক্যাপের মধ্যে। না 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 স্যার বললো তাই না, স্যার? এটা এই পাশে আসবে। এটা এখানে আসবে। স্যার এইটা তো এটার মাপের স্যার। দেখেন এটা এটার লগে বসে। আমরা উল্টা ধরছি, এভাবে ধরো, এভাবে এভাবে এভাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা তো এটার মাপে স্যার। তাহলে ট্যাপেট ক্লিয়ারেন্স বলতেছেন অপোজিট সাইডে দিছে। হ্যাঁ স্যার। যন্ত্র স্যার খালি নতুন তো, এই যে সেই যন্ত্র আগে ছিল না। পুরো এই গ্যাপটার সাথে বসে স্যার। বড় চলো চলো। স্যার আমি যেটা বলছি না, এটা আসলে এইভাবেই, এই যে এটার মাথাটাই দেন ট্যাপেট ক্লিয়ারেন্স এক জায়গায় দিলেই হয়েছে। এটা যে কোনো জায়গায় দেওয়া যায়। ট্যাপেট ক্লিয়ারেন্স তাই না স্যার? ট্যাপেট ক্লিয়ারেন্স হচ্ছে রকার আর্ম অ্যান্ড বাল্বের মাঝখানে যে মাঝখানে সূক্ষ্ম, মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, সেটাই তো স্যার। যে সূক্ষ্ম ফাঁকা স্থান থাকে তাকে ট্যাপেট স্যার, ক্লিয়ারেন্স এগুলো বলে। কি চায়না নাকি স্যার? বা আমাদের বিদেশি? এগুলো কেরানীগঞ্জে। বাংলা বাংলা। কথা কি? কথা হচ্ছে হলো এই ইনটেকে কতটুক থাকবে, এক্সজস্টে গ্যাপ কতটুক থাকবে। ইনটেকে কম থাকবে, এক্সজস্টে বেশি থাকবে। কেন? কারণ ইনটেক ভালভটা আমরা জানি কি হিট হয়। হিট হওয়ার কারণে আমরা জানি গরমে লোহা প্রসারিত হয়, যার কারণে ইনটেকের গ্যাপের চেয়ে এক্সজস্টের ভালভের গ্যাপটা বেশি রাখা হয় ইঞ্জিন রানিং অবস্থায় চলার পরে, যাতে ওই গ্যাপটা যাতে সমন্বয় হয়ে যায়। ঠিক আছে, এটার জন্য ইনটেক ভালভ থেকে এক্সজস্ট ভালভের গ্যাপ বেশি।